নির্বাচনী রাজনীতিতে বড় ধাক্কা। ঋণখেলাপির দায়ে নির্বাচনে অংশ নিতে পারছেন না মাহমুদুর রহমান মান্না। হাইকোর্টে করা রিট সরাসরি খারিজ। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মান্নার ভবিষ্যৎ এক প্রকার শেষ। আইনের রায়ে রাজনীতিতে নতুন বার্তা। সব বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে। রাজনীতিতে বড় ভাঙন, বড় ঘোষণা। বিএনপির সঙ্গে নয়, একভাবেই নির্বাচনে যাচ্ছেন কর্নেল অলি আহমদ। এলডিপির ভেতরে বিভাজন, একদিকে কর্নেল অলি, অন্যদিকে বিএনপিতে যোগ দিলেন দলের মহাসচিব। এই সিদ্ধান্ত কি পাল্টে দেবে নির্বাচনী হিসাব? শহীদের নাম নিয়ে বিতর্কে উত্তাল রাজনীতি। নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গিনিপিগ বললেন বিএনপি নেত্রী। আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে সমালোচনার ঝড়। শহীদকে নিয়ে এমন মন্তব্য কি রাজনৈতিক সীমা ছাড়িয়ে গেছে? ক্ষমা চাইতে হবে কি না বিএনপি নেত্রীকে? সব বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। রাজনীতিতে ইতিহাস গড়া সারা। মাত্র ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা অনুদান। নির্বাচনী তহবিল সংগ্রহে রেকর্ড করলেন ডাক্তার তাসনিম জারা। জনসমর্থনের এই ঢেউ কি বদলে দিচ্ছে পুরনো রাজনৈতিক হিসাব? ঢাকা ৯ আসন এখন আলোচনার কেন্দ্রে। গাজা ইস্যুতে ইসরায়েলের ওপর চাপ আরও বাড়ল। দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় এবার যুক্ত হল বেলজিয়াম। আন্তর্জাতিক আদালতে কি একঘরে হয়ে পড়ছে ইসরায়েল? গাজার রক্তক্ষয়ী পরিস্থিতি নিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন মোড়। এই সিদ্ধান্তের প্রভাব কতটা গভীর হতে পারে? মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ। মস্কোতে মুখোমুখি বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার শীর্ষমন্ত্রীরা। সিরিয়ার সেনাবাহিনী শক্তিশালী করতে রাশিয়া, সিরিয়ার সামরিক সহায়তা জোরদারের আলোচনা। এই বৈঠক কি বদলে দেবে অঞ্চলটির কৌশলগত চিত্র? সব বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে। পাকিস্তানের রাজনীতিতে কি বরফ গলছে? দীর্ঘ টানাপোড়েনের পর বিরোধী দল পিটিআইয়ের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে একেবারে শর্ত ছাড়া নয়। কি সেই শর্ত? এই সংলাপ কি আনবে রাজনৈতিক স্থিতিশীলতা নাকি নতুন সংকট? জানাচ্ছি বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক আইনি রায় এসেছে। ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না যে রিট করেছিলেন তা হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের ফলে মাহমুদুর রহমান মান্না আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। আইন অনুযায়ী ঋণখেলাপি প্রার্থীরা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। আদালত মনে করেছেন, মান্নার আবেদনে আইনগত কোনো ভিত্তি নেই, এ কারণেই তার আবেদন সরাসরি খারিজ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই রায় শুধু একজন নেতার নয়, বরং ভবিষ্যৎ নির্বাচনে ঋণখেলাপি প্রার্থীদের জন্য একটি শক্ত বার্তা বহন করছে। এদিকে নাগরিক ঐক্য ও মান্নার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দলীয় অন্দরমহলে শুরু হয়েছে নতুন আলোচনা। এখন দেখার বিষয়, এই রায়ের পর তিনি রাজনৈতিকভাবে কি সিদ্ধান্ত নেন। বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি। বিএনপির সঙ্গে জোট না করে একভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ বীর বিক্রম। বুধবার ২-৪ ডিসেম্বর দুপুর ১-২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। কর্নেল অলি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এলডিপি নিজস্ব আদর্শ ও অবস্থান থেকে স্বতন্ত্রভাবে জনগণের ভোটে অংশ নেবে। তিনি স্পষ্ট করে জানান, বিএনপির সঙ্গে কোনো নির্বাচনী সমঝোতা থাকছে না। সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, ড নিয়ামুল বশির, ড আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। তবে একই দিন সকালে রাজনীতিতে আরেকটি বড় চমক আসে। এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন এবং তিনি কুমিল্লা ৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বলে জানা গেছে। এই ঘটনাকে এলডিপির অভ্যন্তরীণ বিভাজনের স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একদিকে কর্নেল অলির এক নির্বাচনের ঘোষণা, অন্যদিকে দলের শীর্ষ নেতার বিএনপিতে যোগদান। সব মিলিয়ে এলডিপির ভবিষ্যৎ রাজনীতি নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। মঙ্গলবার ২৩ ডিসেম্বর রাতে
আব্দুল নূর তুষারের সঞ্চালনায় চ্যানেল 9 আয়োজিত বিশেষ অনুষ্ঠান 9 সংলাপ অংশ নিয়ে তিনি নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গিনিপিগ বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে নীলুফার চৌধুরী মণি বলেন, হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। তিনি চিকিৎসাবিজ্ঞানের উদাহরণ টেনে এমন মন্তব্য করেন যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই মন্তব্যের পরপরই ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকে বলছেন, আততায়ীর গুলিতে নিহত একজন রাজনৈতিক কর্মীকে নিয়ে এ ধরনের ভাষা অমানবিক ও অসম্মানজনক। শহীদ ওসমান হাদিকে নিয়ে এমন মন্তব্যের জন্য নীলুফার চৌধুরী মনির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষ। এ ঘটনায় বিএনপির অবস্থান কি হয় এবং মনির মন্তব্য নিয়ে দল কোনো ব্যবস্থা নেয় কিনা, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা 9 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য চিফ ডাক্তার তাসনিম জারা। নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য নির্ধারিত প্রায় ৪৭ লাখ টাকার লক্ষ্যমাত্রা মাত্র ২৯ ঘণ্টার মধ্যেই পূরণ হয়ে গেছে। এত অল্প সময়ে বিপুল এই অনুদান পাওয়ার পর তিনি আপাতত আর কোনো অনুদান গ্রহণ করবেন না বলে জানিয়েছেন। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত ২:৩০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডা তাসনিম জারা। পোস্টে তিনি লেখেন, আমাদের ফান্ড রেইজিং লক্ষ্যমাত্রা প্রায় ৪-৭ লাখ টাকা আপনারা মাত্র ২৯ ঘণ্টায় পূরণ করে ফেলেছেন। আপনাদের এই অভূতপূর্ব সাড়া পুরনো রাজনৈতিক ধারার মূলে কাঁপন ধরিয়ে দিয়েছে। আমরা আর কোনো অনুদান গ্রহণ করছি না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে জনসমর্থন ভিত্তিক অর্থ সংগ্রহের একটি নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণে পরিচালিত রাজনীতির এই ধারা কতটা প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর সবার। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে চাপ আরও জোরালো হচ্ছে। দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ইউরোপের দেশ বেলজিয়াম। এর মাধ্যমে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের পক্ষে আরও একটি রাষ্ট্রের সমর্থন যুক্ত হল। দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই অভিযোগ করে আসছে, গাজায় ইসরায়েল আন্তর্জাতিক আইন ও গণহত্যা সনদের গুরুতর লঙ্ঘন করছে। বেলজিয়ামের এই পদক্ষেপকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি একটি শক্ত অবস্থান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, ইউরোপের কোনো দেশের এমন অবস্থান ইসরায়েলের জন্য কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে দেবে। অন্যদিকে ইসরায়েল শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে এবং আত্মরক্ষার যুক্তি তুলে ধরছে। তবে বেলজিয়ামের যুক্ত হওয়ায় এই মামলার গুরুত্ব ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বেড়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গাজা সংকটের এই আইনি লড়াই আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব ফেলবে এবং আরও কোনো দেশ এই মামলায় যুক্ত হয় কিনা, সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে মস্কোতে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শাইবানি এবং প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা। সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানায়, মঙ্গলবার ২-৩ ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তবে আলোচনার মূল ফোকাস ছিল প্রতিরক্ষা ও সামরিক শিল্প খাতে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ। পুতিন ও সিরীয় মন্ত্রীরা সিরিয়ার সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে, সামরিক সহযোগিতা জোরদার, আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং গবেষণা ও উন্নয়ন খাতে দক্ষতা বিনিময়ের বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলেন। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের মাধ্যমে রাশিয়া সিরিয়ায় নিজের প্রভাব আরও শক্তিশালী করতে চাইছে। অন্যদিকে সিরিয়া দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে রুশ সামরিক সহায়তার ওপর আরও নির্ভরশীল হয়ে উঠছে। এই বৈঠকের প্রভাব শুধু সিরিয়াতেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে।
শর্তসাপেক্ষে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই এর সঙ্গে সংলাপে বসতে সম্মতি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মঙ্গলবার ২৩ ডিসেম্বর ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে শাহবাজ শরীফ বলেন, সরকার রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার পথ সবসময় খোলা রাখতে চায়। তিনি জানান, এর আগেও তিনি বিরোধীদের সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন, তবে এবার স্পষ্টভাবে শর্ত তুলে ধরেন। বিরোধী দলকে আন্তরিক হতে হবে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সংলাপের নামে কোনো ধরনের অবৈধ দাবি, চাপ সৃষ্টি বা ব্ল্যাকমেইল সরকার কোনোভাবেই মেনে নেবে না। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য একদিকে যেমন আলোচনার দরজা খুলে দিয়েছে, অন্যদিকে পিটিআই এর জন্য একটি কঠিন বার্তাও বহন করছে। এখন দেখার বিষয় পিটিআই এই শর্ত মেনে সংলাপে আসে কিনা এবং সেই সংলাপ পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকট সমাধানে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে।